দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন সংবাদ প্রতিদিনে আপনাদের সাথে আছে আমি ফারজানা নাহিদ। দর্শক 2024-এর 18 জুলাই ছিল গণ অভ্যুত্থানের ইতিহাসে রক্তঝরা একটি দিন। এই দিনটিকে আজ আমরা স্মরণ করব বেশ কয়েকটি কারণে। সেদিন চলছিল কোটা সংস্কার আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন। এই দিনে সাভারের এমআইএসটি মেধাবী শিক্ষার্থী শেখ আসাবুল ইয়ামিনকে নির্মমভাবে গুলি করে ফেলে দেওয়া হয় শাহজাহান থেকে। তখনও ছটফট করছিল সে। আবারও তাকে রোড ডিভাইডারের ওপর দিয়ে সার্ভিস লেনে ফেলা হয়, তখন তার মৃত্যু হয়। আজকের এই দিনে রাজধানী উত্তরে আন্দোলনকারীদের হাতে পানি তুলে দেওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার শেষ উচ্চারণ ছিল পানি লাগবে পানি। আজকের এই দিনে ধানমন্ডি রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ পুলিশের গুলিতে নিহত হন। আজকের এই দিনে সেদিন সারা দেশের সাংবাদিক শিক্ষার্থী সহ অসংখ্য মানুষ নিহত হয়, আহত হন হাজারেরও বেশি মানুষ। আজকের এই দিনটিকে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস বলা হয়। আজ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন আছেন, আমরা পরিচিত হয়ে নেব তাদের সাথে। আছেন আয়াতুল্লাহ হাসনাত বেহেস্তি, সাবেক সমন্বয়ক, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষার্থী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডক্টর আসাদুজ্জামান খান, প্রফেসর, আইন বিভাগ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে আগে বলে নিলাম আসলে আজকে আমাদের প্রেক্ষাপটটা কি, যে আমরা 18 জুলাই 2024 সেই দিনটিকে আমরা স্মরণ করব। জানতে চাবো আপনাদের দুজনের কাছ থেকে আপনাদের ইনভলভমেন্ট কতটুকু ছিল এবং কেন এই দিনটিকে আমরা স্মরণ করছি, কি কি বিশেষ কারণ আছে। প্রথমে যদি আয়াত আপনার কাছে যাই, আমি যেটা বলছিলাম যে এই দিনটিকে বলা হয় যে ওই দিন অন্যরকম এক ছাত্র শক্তির দেখা পাওয়া যায়, ওই দিনটিকে আমরা বলি। এবং পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন মার খেয়ে আমরা হতবিহ্বল দেখেছি, তখন কিন্তু আন্দোলনের হাল ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শুরু হয় প্রতিরোধের একটা নতুন অধ্যায়। আমরা সেই জন্যই এই দিনটিকে বলা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। ঠিক কি ঘটেছিল ওই দিন? শুরুতে এনটিভিকে ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম ম্যানেজ করার জন্য, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। মূলত দেখুন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে কোটা সংস্কার রিলেটেড ইস্যুতে, সরকারি চাকরির জন্য কোটা চাই, এই বিষয়গুলোতে তাদের পার্টিসিপেন্টটা কিরকম ছিল, তারা আসলে কোটার জন্য কি আসলে রাস্তায় নেমেছিল কিনা। এবং কোটা সংস্কার এটা তো ছিল অ্যাবসলিউটলি একটা পাবলিক ইউনিভার্সিটি ডিমান্ড, সেটাই। তো আমরা কিন্তু সবাই প্রাইভেট ইউনিভার্সিটির জায়গা থেকে দেখি যে সবাই হচ্ছে কর্পোরেট জবগুলোর দিকে বেশি ধাবিত হয়, দেশের বাইরে চলে যায়, বিভিন্ন টেক কোম্পানিগুলোতে চাকরি করতে চায়। তো সেই জায়গা থেকে আমাদের উদ্দেশ্য কিন্তু কোটা সংস্কার কখনোই ছিল না। এটা একেবারে নিট অ্যান্ড ক্লিন ভাবে কথাটা শুরু থেকে বলে আসছি, এখন আমি বলছি। তো সেই অবস্থান থেকে আমরা কিন্তু অফিসিয়ালি যেটাকে বলে ঘোষণা দিয়ে রাস্তায় নেমে আসা 15-16 জুলাই থেকে শুরু হয় প্রাইভেট ইউনিভার্সিটি একেবারে অফিসিয়ালি ঘোষণা দেওয়া। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে 14 তারিখ 13 তারিখ মেয়েদের উপর হামলা, আমি রাজাকার তুমি রাজাকার, এই স্লোগান দিয়ে একটা স্যাটায়ার করে যে প্রতিবাদ জানানো এবং পরবর্তীতে নির্মমভাবে যে হলগুলোতে ঢুকে আক্রমণ করা, এই বিষয়গুলোকে তাদেরকে তাড়িত করেছিল। যৌক্তিক একটা দাবিতে রাস্তায় নেমেছে, শিক্ষার্থীদেরকে পিটাচ্ছে, তখন প্রাইভেট ইউনিভার্সিটি ফিনিক্স পাখির মতো রাস্তায় নেমে আসছে। তো সেই জায়গা থেকে 18 জুলাইয়ের অবতারণা চলে আসে। তো ঘটনাক্রমিকভাবে আমরা বলতে হচ্ছে 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাটাক করা হয়, হলগুলো ভ্যাকেন্ট করে দেওয়া হয় এবং ছাত্রলীগ যখন পেরে উঠছিল না সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে, তখন কিন্তু বিজিবি ঢোকে এবং হচ্ছে হল ভ্যাকেন্ট করে দেওয়া হয় এবং সেখান থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। সেদিন রাতে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা আমরা 16 তারিখ থেকে বা 15 তারিখ থেকে একত্রিত হচ্ছিলাম, সবাই মিলে একটা মিটিং করে গুগল মিটে 17 জুলাই রাতে। তো সেই সময় সেই মিটিংয়ে সবাইকে আহ্বান করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে মার্চ করবো 18 তারিখের দিকে। তো সেটাকে একটা সুইসাইড মিশন বলে আমার কাছে মনে হয়। এবং তখন ওই প্রথম 5টা সেক্টরে পুরো ঢাকাকে ডিভাইড করি এই ক্যাম্পাসগুলোকে কেন্দ্র করে। এভাবে আমাদেরকে রামপুরা বাড্ডা এরিয়া যেটা ছিল এরিয়া ওয়াইজ এভাবে করে করে সেক্টর ডিভিশন করা হয়। এবং নর্থ সাউথ আইবিএ একটা সেক্টরে ছিল, ওদিকে ইস্ট ওয়েস্ট, হাসানুল্লাহ, ব্র্যাক, ইউআইইউ, এভাবে সেক্টরগুলো ডিভিশন করা হয়। তো এভাবে 5টা সেক্টর ডিভিশন করা হয়। পরবর্তী দিন সকালে যখন 10টা-11টার দিকে আমরা 10টার দিকে নর্থ সাউথের সামনে সবাই জড়ো হচ্ছিলাম 8 নম্বর গেটের দিকে, ওই সময় এসি রাজন সেখানে উপস্থিত ছিল এবং সে বলছিল যে আজকে কিন্তু সরাসরি গুলি করে দেওয়ার নির্দেশ আছে। এখানে আমরা কয়েকজন উপস্থিত ছিলাম, আমাদেরকে নির্দেশ করে এই কথা বলা হচ্ছে। আমরা ওটা এড়িয়ে কোনো ধরনের ঝামেলা আসলে ওইখানে আমরা চাচ্ছিলাম না। আমাদের সবার মিলনস্থল ছিল সেক্টর 1-এ, সেটা ছিল হচ্ছে এই বসুন্ধরা প্রগতি সরণি যে জায়গাটা ছিল, যে লেনটা বসুন্ধরা গেটটা, সেই অঞ্চলে। সেখানে উপস্থিত হওয়ার সময় আমরা শুনতে পাই যে
ব্র্যাক ইউনিভার্সিটির উপর হামলা হয়েছে। তো এরকম নানা ধরনের গুজব তো আসছিলই। তো 11টা-12টার দিকে গিয়ে আমরা এটা কনফার্মড হই এবং আমরা সবাই এখান থেকে মার্চ করি। প্রায় 3,500 থেকে 4,000 শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল। তো আমরা যখন যাচ্ছিলাম মার্চ করে করে, আমাদের সাথে সাথে শিক্ষার্থীর বাহিরেও যারা ছিল, সাধারণ জনগণ, তারাও আমাদের সাথে যুক্ত হচ্ছিল। স্লোগান হচ্ছিল বাংলাদেশের জনগণ নেমে আসো, নেমে পড়ো, এই ধরনের স্লোগান নিয়েই আমরা সেদিকে যাচ্ছিলাম। ওইখানে যাওয়ার অবস্থায় আমাদের উপর প্রথম টিয়ার শেল নিক্ষেপ করা হয়। তখন অলরেডি কিন্তু ব্র্যাকে হামলা চলছে, ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে প্রতিরোধ হচ্ছে। আমরা যেতে যেতে তখন অলরেডি হেলিকপ্টার চলে আসে ক্যানাডিয়ান ইউনিভার্সিটির উপরে। হেলিকপ্টারে করে রেস্কিউ হেলিকপ্টার দিয়ে, র্যাবের হেলিকপ্টার দিয়ে যে পুলিশ বাহিনী যারা ছিল তাদেরকে রেস্কিউ করতে সক্ষম হয়। এবং ক্যানাডিয়ান ইউনিভার্সিটির উপর থেকে যে র্যাবের যেই একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় যে উনি হাত জোর করে ক্ষমা চাচ্ছেন। তো এই হাত জোর করে ক্ষমা চাওয়া, তারপর হ্যান্ডস আপ দিয়ে শিক্ষার্থীদের সেলুট দিয়ে চলে যাওয়া এবং প্রস্থান করা, এইটা শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের প্রথম পতনটা, প্রথম প্রতিরোধের প্রথম প্রহরটা সেদিন ওইখানেই সেটা নিদর্শন হিসেবে একটা মাইল ফলক হয়ে যায়। তো এই জন্য এটাকে প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিরোধ দিবস হিসেবে উল্লেখ করা হচ্ছে। তো প্রথম প্রতিরোধ কিন্তু সেখান থেকে হয়েছিল। 17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিরোধ করেছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা তারা ধরে রাখতে পারে নাই এবং যার কারণে তাদেরকে হলগুলো ভ্যাকেন্ট করে দিয়ে তাদেরকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। এবং পরবর্তী দিন এই প্রতিরোধের মুখে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার যে পেটোয়া বাহিনী ছিল, পুলিশ বাহিনী, যে পুলিশ লীগ যেটাকে আমরা বলেছি, তারা কিন্তু পিছু হতে বাধ্য হয়েছিল। তো এই জন্য এই দিবসটাকে আসলে প্রতিরোধ দিবস হিসেবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস হিসেবে বললে ভুল হবে। আসলে এটা পুরো সারা বাংলাদেশের জনগণের প্রতিরোধ দিবস ছিল সেদিনটি আসলে। আয়াত, আপনার একটা ফুটেজ আমাদের কাছে আছে, আমরা একটু দেখে আসতে চাচ্ছি। 1 মাসের কাছাকাছি সময় আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের স্পিরিট, আমাদের যে ভিতরকার যে শক্তি, সেটা আমাদের বাঁচিয়ে রেখেছে। ওদের বুলেট দিয়ে আমরা ভয় করি না। আমরা সবাই এই স্বৈরাচার পদত্যাগ করে তারপরে বাসায় ফিরবো ইনশাল্লাহ। আমাদের মধ্যে এই পর্যায়ে আমি আমাদের অন্যতম সমন্বয়ক শান্তকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আমি এখন ডক্টর আসাদ আপনার কাছে একটু জানতে চাবো এই একই বিষয়ে, যে এই যে আজকের দিনটাকে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে প্রতিরোধ দিবস বলা হচ্ছে, আপনিও তখনও তো আপনি একেবারে আমি যদি বলি রাজপথে ছিলেন, স্টুডেন্টদের সাথে ছিলেন। আমি আপনার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি, ওই দিন কী হয়েছিল, কোন পর্যায়ে গিয়ে আসলে প্রাইভেট ইউনিভার্সিটি সবাই একসাথে হয়ে যায়। ও যেটা বলছিল আয়াত, যে ওটা আসলে যদি শুধু প্রাইভেট ইউনিভার্সিটি বলা হয় তাহলে ভুল হবে, হয়তো সারা দেশের জনগণ ওই দিন জেগে উঠেছিল। আপনার বক্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি এনটিভিকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে এই জুলাইকে নিয়ে একটা অনুষ্ঠান রচনা করার জন্য। এই জুলাইয়ের আন্দোলনটা ছিল আসলে বাংলাদেশের একটা বৈষম্য দূর করার আন্দোলন, একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার আন্দোলন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আন্দোলন। তো 18 তারিখকে পার্টিকুলারলি আমরা কেন বলতে চাই যে এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস, তার কারণটা আয়াত অনেকটাই এক্সপ্লেন করেছে। ছাত্রদের পয়েন্ট অফ ভিউ থেকে, আমরা যারা শিক্ষক আছি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যখন 16 তারিখে আবু সাইদকে হত্যা করা হলো গুলি করে, তারপরে এরা আসলে নর্থ সাউথ, আইইউবি, এআইইউবি এবং ইউআইইউ, এই 4টা বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয় একই জায়গায়, এই জায়গাটাতে তারা সকলেই চলে আসে। এসে যমুনার গেইটে তারা সবাই মিলিত হয়ে এখানে তারা তুমুল প্রতিরোধ গড়ে তোলে এবং আন্দোলন করতে শুরু করে। এবং তারা সেই দিন ডিসিশন নিয়েছে, আয়াত হয়তো সেটা মেনশন করতে ভুলে গেছে, ডিসিশন নিয়েছিল, ওরা নর্থ সাউথের ছেলেরাই লিড দিচ্ছিল, বলেছে আমরা একটা গায়েবানা জানাজা দিব এবং নর্থ সাউথের সামনে। এবং তারা সন্ধ্যায় সেই দিয়ে স্লোগান দিয়ে এসে পরের দিন গায়েবানা জানাজা দিবে এবং শত শত ছাত্ররা সম্মিলিত হয়েছে 17 তারিখে গায়েবানা জানাজা দেওয়ার জন্য। এবং সে যেই থানার ওসির কথা, এসি রাজন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এবং তার সাথে ছিল মুনির অপারেশন ওসি এবং মইনুল, তিনি তখন ছিলেন ওসি ওই থানার, ভাটারা থানার। আমার স্পষ্ট এই নামগুলো কেন মনে আছে, এই 3 ব্যক্তি এসে, আমি ছিলাম তখন প্রক্টরিয়াল দায়িত্বে আইইউবিতে, আপনি তখন প্রক্টরের দায়িত্ব পালন করছি। তারা এসে মনে করছে যে কিছু সংখ্যক শিক্ষক বুঝি আমরা ছাত্রদেরকে উস্কানি দিচ্ছে। আসলে আমরা ছিলাম ছাত্রদের অভিভাবক এবং আমরা সবসময় ছাত্রদের সাথে রাস্তায় যাই তাদের নিরাপত্তার জন্য। আমার ছেলেরা গুলি খাবে রাস্তায়,
মার খাবে, আমরা যাব না? শিক্ষক হয়ে তো আমরা সেটা যাবই তাদের সাথে, সেজন্য আমরা রাস্তায়। কিন্তু এই পুলিশ অফিসারগুলো এসে যেইভাবে আমাদেরকে অত্যাচার করেছে, মানসিকভাবে টর্চার করেছে, তার বর্ণনা আমরা এই টেলিভিশন সেটের সামনে বসে দিতে পারবো না। তো 17 তারিখে তারা গেল গায়েবানা জানাজা দেওয়ার জন্য, সেই জানাজার সময় এসে প্রতিরোধ গড়ে তুললো এই থানার লোকজন এসে। তারপর থেকে 17 তারিখ তারা গায়েবানা জানাজা দিল, দেওয়ার পরে জানাজা শেষ করে তারা মিছিল করতে করতে আবার যমুনার গেটে গেল। এবং ছেলেরা কিন্তু আন্দোলন থেকে বিরত হয় নাই, তারা চলে আসছে। সেটা ছিল 17 তারিখ পর্যন্ত আন্দোলন, এবং তখন তারা ঘোষণা দিয়ে আসছে যে 18 তারিখ আমরা যত ছেলেরা আছি আমরা কয়েক হাজার ছেলে সমবেত হব যমুনার গেটে, এবং সেই হচ্ছে টার্নিং পয়েন্টের দিন, যেটাকে আমরা বলতে চাই 18 তারিখ। তো তারা জমায়েত হওয়ার জন্য সবাই কিন্তু যমুনার গেটে গেল। কিন্তু এর মধ্যে একটা কল আসলো। কিভাবে তাদের কাছে কল আসলো? যে কলটা ছিল এরকম যে আজও আমাদের শরীরের রোম দাঁড়িয়ে যায়। কারণটা হচ্ছে, বলছে ব্র্যাক ইউনিভার্সিটি নিডস হেল্প। হ্যাঁ, ছেলেরা ভুলে যায় অনেক কথা। ব্র্যাক ইউনিভার্সিটি নিডস হেল্প মিন্স ব্রেকের মধ্যে তখন 2 ঘন্টা যাবত পুলিশের সাথে মারামারি হয়েছে, ইস্ট ওয়েস্টের এবং ব্রেকের ছেলে মেয়েদেরকে। সাথে ছিল আমাদের সেই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি। এখানে 2 ঘন্টা পুলিশ গুলি করেছে এবং একটা ছেলেকে হত্যাও করেছে ব্রেক ইউনিভার্সিটির সামনে, যেটা আমরা দেখছি যে অনেক ফুটেজ আছে সেটা। হ্যাঁ, জিল্লুর মারা গেছে। হ্যাঁ, এবং ব্রেকের ছেলে মেয়েরা কান্না করছে, সেই ছবি তো তখন তো ইন্টারনেট শাটডাউন করা, সেই ছবি আমরা পরে দেখতে পেয়েছি। এবং 2 ঘন্টা পুলিশের এই অত্যাচার সহ্য করে ছেলেরা ওইখানে আছে, কিন্তু আমরা তো মেসেজটা পাই নাই ব্রেক নিডস হেল্প, সেই মেসেজটা হয়তো কোনোভাবে এসে পৌঁছেছে। তখন এইখান থেকে ছেলেরা দৌড় দিল। এখানে 2-3 হাজার ছেলেরা ছিল 18 তারিখে এই যমুনার গেটে। এবং এই যে ইউনিভার্সিটিগুলোর কথা আমি মেনশন করলাম, তারা আছে আশেপাশের আরো বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে ছেলে মেয়েরা আসছে এখানে। তখন তারা দৌড় দিয়েছে, এই আশেপাশে যা লাঠি পেয়েছে এবং এই যে ব্যারিকেডের মধ্যে যে ইয়েগুলি ছিল, এই রেলিংগুলি, এগুলো ভাঙছে ছেলেরা, ভেঙে সবাই হাতে নিয়ে, তারা তো নিরস্ত্র, তাদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করছে সরাসরি। তখন তারা দৌড় দিয়েছে, আমরাও শিক্ষকরা সাথে সাথে তাদের সাথে সাথে দৌড়েছি। আমি মেনশন করতে চাই, আমার সাথে তখন ব্রিগেডিয়ার আনোয়ার ছিলেন, যিনি আমাদের রেজিস্ট্রার সাহেব ছিলেন ফরমার, উনিও সাথে সাথে গেলেন। আমরা তখন এই ছেলেদের সাথে সাথে একদম ব্রেক পর্যন্ত হেঁটে গিয়েছি, এবং রাস্তায় যা দেখেছি সেই দিন আমরা 71 দেখি নাই, সেই দিন বিধ্বস্ত বাংলাদেশ দেখেছি। একটা যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র কি রকম হতে পারে সেটা আমরা সেই দিন দেখেছি। এই আশেপাশের যতগুলো হসপিটাল আমরা ভিজিট করেছি, সব জায়গায় ওয়ান্ডেড এবং গুলি খাওয়ার ছেলে মেয়েরা ছিল। এবং আমি গিয়ে বলছি যে আমি প্রক্টর অফিস থেকে এসেছি, আমি জানতে চাই এখানে আইবির কোনো ছেলে মেয়েরা গুলি খেয়েছে কিনা। এবং প্রত্যেকটা হসপিটালে বলেছে যে আমাদের এখানে মারাত্মকভাবে ওয়ান্ডেড আহত ছেলেরা আসছে, এবং তাদেরকে আমরা ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছি। সেই ছিল এই 18 আমাদের যে 18, যেটাকে আমরা বলি প্রাইভেট ইউনিভার্সিটির টার্নিং পয়েন্ট। প্রাইভেটের ছেলেমেয়েরা যদি সেই দিন আন্দোলন তাদের হাতে না নিত, তাহলে আজকের যে নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, সেই বাংলাদেশের কোনো সন্ধান এই বাংলাদেশ পেত না। এবং আমি আজকে যেই বিষয়টাকে প্রাইভেট ইউনিভার্সিটির গুরুত্ব দেওয়ার জন্য বলছি, যে প্রাইভেটের ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে এবং প্রাইভেটের শিক্ষক শিক্ষিকাদেরকে কোনো অংশেই কোনোভাবে মূল্যায়ন করা হচ্ছে না এই রাষ্ট্রের মধ্যে। এবং যেটা আমি মনে করছি যে রাষ্ট্র সবচেয়ে ট্যালেন্টেড একটা সেকশনস, আমাদের সোসাইটির একটা সেকশনসকে কোনো না কোনোভাবে অবজ্ঞা করছে। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ ডক্টর আসাদ। আয়াত, আপনার কাছে আবার যাব এই বিষয়টা নিয়ে। আমি যে প্রথমে বলছিলাম যে ওই দিন কয়েকটা নাম আমরা জানি, এরকম অসংখ্য নাম তো আমরা জানিও না কারা সেদিন মারা গেছে। কিন্তু যে প্রেক্ষাপটগুলো যদি দেখেন, যে ইয়ামিন কিন্তু সেদিন পুলিশের গুলি থেকে বাঁচানোর জন্য আন্দোলনকারীদেরকে যারা ছিল তার আশেপাশে, সে নিজে কিন্তু সাজানো উঠে গিয়েছিল, তখনই তাকে একেবারে গুলি করে মারা হয়। এবং তখনও সে মারা যায়নি, যেটা বলছিলাম, যেটা মানে এটা আমরা এখন বলি এটাকে ফুটেজ, কিন্তু মানে যখন আমরা চিন্তা করি যে এখনো আই এম হ্যাভিং গুজ বাম্পস, যে ওই সময় যখন আমরা যে কয়জন দেখতে পেয়েছিলাম এটা যে কি হচ্ছে, তারপর তো ইন্টারনেট বন্ধ হয়ে গেল, এরকম একটা সময় তাকে মারা হলো। তারপরে মুগ্ধ পানি দিচ্ছিল, বিস্কিট দিচ্ছিল, তাকে সেভাবে মারা হলো। নিরস্ত্র, আপনি যেটা বলছিলেন ডক্টর আসাদ, যে নিরস্ত্র মানুষের উপরে এভাবে হত্যা। এবং আমরা বারবার যে কথাটা বলছি, পুলিশের গুলিতে, এই যে রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, এটা বলতেও কেমন লাগে, শুনতেও বা কেমন লাগে। আমি একটু আপনার থেকে জানতে চাচ্ছি বিষয়টা। দেখুন, আপনি যখন ইয়ামিনের কথা বলছেন, আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আজকে সকালে ইয়ামিনের একটা
দোয়া মাহফিল ছিল, সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি বিকজ আমার 3টা প্রোগ্রাম ছিল। তো আমি এখানে তার বাবার সাথে সকালে কথা বলেছি, কন্ডোলেন্স বিনিময় করেছি। দেখুন 17 তারিখের এই ঘটনা, আমি রাতে আমাদের সেক্টর ডিভিশনের সময় একটা কথা আসছিল এই বারবার, সেক্টর ডিভিশনটা যদি আপনি একটু বলতেন যে এটার ভূমিকাটা কি ছিল, আমি এটাও Exactly. জানতে চাচ্ছি। তো মূলত দুটো ইস্যু ছিল। একটা ছিল হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রালাইজ জায়গা ছিল, জি। কারণ আন্দোলন আলটিমেটলি যত যাই বলে আন্দোলন তারাই শুরু করেছে কোটা সংস্কার আন্দোলনের জায়গা থেকে। তো কোনো কারণে যদি ঢাকা ইউনিভার্সিটির আন্দোলনটা বন্ধ করে দেয়া যায়, তাহলে একটা জায়গায় যদি সব কেন্দ্রীভূত থাকে, ওই জায়গাটা অ্যাটাক করলে ওটা শেষ, আন্দোলন শেষ হয়ে যাবে। এই জায়গা থেকে ডিসেন্ট্রালাইজ করার চিন্তাটা করা হয়েছিল। আর দ্বিতীয়ত আরেকটা সিগনিফিকেন্স ছিল যে পুরো ঢাকার দখলটা নিতে হবে। এই সেক্টর ডিভিশনের উদ্দেশ্য ছিল একটাই, এই যে মেইন যে ঢাকা থেকে পুরো বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার যে এই যে জায়গাগুলো, যে মেইন পয়েন্টগুলো, এই জায়গাগুলোকেই সেক্টর হিসেবে উল্লেখ করা হয়েছিল সেই জায়গায়। যেমন আমি যদি বলি কুড়িল থেকে শুরু করে আপনার এই রামপুরা বাড্ডার রাগ পর্যন্ত, নতুন বাজার রাগ পর্যন্ত, এটা সেক্টর 1 ছিল। এনএসইউ, আইবি, সাথে গ্রিন ইউনিভার্সিটি ছিল, বিকারুনিসের শিক্ষার্থীরা ছিল। আবার রামপুরা বাড্ডা পুরো জোনটা, এখানে আহসানুল্লাহ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ এরা ছিল এখানে। তো আর 3 নম্বর সেক্টর ছিল হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। 4-5 বা এডিশনাল সেক্টর হিসেবে উত্তরা, বৃহত্তর উত্তরা সেক্টর যেটা, তারপর মিরপুর এবং হচ্ছে যাত্রাবাড়ি যেটা, এভাবে বিভক্ত করা ছিল। তো কোঅর্ডিনেশনগুলো আমি করতাম। তো ওরা তো আমার আন্দোলনে এখানে যারা ছিল সব আমার থেকে জুনিয়র ছিল, আমার প্রাইভেট ইউনিভার্সিটি যারা, আমি মোস্ট সিনিয়র ছিলাম এখানে। আমার প্রিভিয়াস অনেক হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, আরও আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। তো আমি বুঝতে পারছিলাম যে পুলিশ বাহিনী বলি বা যেটা আমি বলি পেটোয়া বাহিনী, এরা একটা জায়গায় অ্যাটাক করে ওই জায়গায় সবাইকে যদি অ্যাম্বুশ করে ফেলতে পারে, তো আন্দোলনের সবাইকে জোর করে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে আন্দোলন বন্ধ করে তারা ঘোষণা করতে পারে। এটা করা যাবে না, এটা করা যাবে না, এবং এটা এই জন্য ডিসেন্ট্রালাইজ দরকার। সেক্টর ডিভিশনের কারণ এটাও ছিল। সেকেন্ড, দুটো কারণ ছিল যেটা বললাম। আগের দিন রাতে ইউআইইউ এর কিছু শিক্ষার্থী আমাকে ফোন করলো, আমি আপনার ওই প্রশ্নের লিস্ট ধরে আমি আসছি যে পুলিশ বাহিনীর রক্ষক কিভাবে ভক্ষক হয়ে গেল। তারা বললো যে ভাই আমরা আজকে রাস্তায় নেমেছিলাম, 17 তারিখের ঘটনা বলছি, আমাদের সাথে স্বেচ্ছাসেবক লীগের পোলাপার ফাও এসে আমাদের সাথে ঝামেলা করছে। একে তো স্বেচ্ছাসেবক লীগ বলি বা শ্রমিক লীগ বলি, তারা একত্রিত হয়ে আন্দোলনে হামলা করছে, এমন বিশ্রী বাজে ভাষায় গালিগালাজ করছে, আমাদের নেওয়ার মতো ছিল না। আমাদের সাথে তাদের একটা ক্ল্যাশ হয়েছে। তো তাদের একজন আমাদের সাথে অ্যাটাকে জড়িয়ে পড়ার কারণে তারা একভাবে আমাদের প্রতিরোধের মুখে পড়ে আহত হয়েছে। তো তারা বলছে কালকে আমাদেরকে দেখে নিবে। তো তখন আমি বললাম যে তোমরা ইউআইইউ এর শিক্ষার্থী, কালকে 2 জন 1 জন করে, বেশি না, 2 জন 1 জন করে আমাদের সাথে যুক্ত হওয়া, কেউ সেক্টর 1 এ আসবে, কেউ সেক্টর 2 তে যাওয়া, ম্যাসিভ একটা গ্যাদারিং যখন হবে তখন তোমরা চলে আসবা। ওদেরকে সেই সুযোগটা পর্যন্ত দেওয়া হয়নি। যাওয়ার আগে তাদেরকে অ্যাটাক করেছে, এবং অ্যাটাকটা কে করেছে? ছাত্রলীগও না, ওই মুহূর্তে পুলিশ মানে ইয়াও না, অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনও না, সরাসরি পুলিশই অ্যাটাকটা করেছে। ওরা যখন আসলো, আমি ইয়ামিনের ঘটনা যদি আমি বলতে চাই, ইয়ামিনের পুরো বিষয়টা এরকম 100 ইয়ামিন আছে যারা এরকম মানে সবার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। ওরা টেকনিক্যালের দিকে ওরা আন্দোলনটা ছিল ওদের স্থান। ওরা পুলিশের সাথে ক্ল্যাশে যুক্ত হয়ে এই সাভারের অঞ্চলের দিকে চলে যাচ্ছে কেউ কেউ। পুলিশের যে সাজোয়া যে গাড়িগুলো বা এপিসি আর্ম কার যেগুলো ঢুকছে, সেখান থেকে পুলিশ তো ওরা তো সাজোয়া ভাবে আসছে, একটা গভর্নমেন্টের একটা মানে পৃষ্ঠপোষকতার একটা বাহিনী, তারা আর্ম পুলিশ কার নিয়ে আসছে। সেই একটা করে গুলি ছড়ে, এই ঢাকনাটা খুলে গুলি ছড়ে 2-3টা, পিকেটিং যখন হয় তখন আবার ভিতরে ঢুকে যায়। ইয়ামিনের উদ্দেশ্য ছিল যে আমি এটা বন্ধ করব। ইয়ামিন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছিল, সে রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছিল, সে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ বুয়েটের অবস্থা দেখে সে ইশার ভর্তি হয় নাই, সে বুয়েটের ভর্তি হয়নি, সে এমআইএসটিতে ভর্তি হয়েছে এবং সেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সে 4th বর্ষের শিক্ষার্থী ছিল। সে ড্রোন প্রজেক্ট নিয়ে কাজ করতো। তো সে যাদের সাথে কাজ করতো তাদের সাথে আমরা একসময় কাজ করেছি বিভিন্ন প্রজেক্ট নিয়ে। তো সে বন্ধ করতে চেয়েছিল যে এই ঢাকটাটা আমি কিভাবে বন্ধ করবো, সে বন্ধ করতে গিয়ে ওখানে গুলি খেয়েছে। সে যে এই ইসের উপরে উঠেছে, এপিসি কারের উপর সে উঠেছে, গুলি খেয়ে ওখানে পড়েছিল, তাকে নিয়ে প্যারেড করা হয়েছে। প্যারেড করে সে তাকে দূরে নিয়ে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। লাশের উপর নির্মম এই নির্যাতন আমি লাস্ট দেখেছিলাম 2006 সালের 28 অক্টোবর, লগি বৈঠা দিয়ে পিটিয়ে তার শরীরের উপর উঠে প্রস্রাব করে দেওয়া, মুখে থুতু ছিটানো, এই কাজগুলো আমি দেখেছিলাম 2006 সালে বিএনপির এবং জামাত শিবিরের যে আন্দোলন ছিল সেখানে আমি দেখেছিলাম। সেই চিত্র দ্বিতীয়বার দেখতে পেয়েছিলাম এখানে। তো আমার বলতে কষ্ট হচ্ছে যে পুলিশের অবস্থান থেকে আমার সেখানে বেশ কিছু জায়গা ছিল যে তাদের জায়গা থেকে বলতে হচ্ছে যে তাদের ছেলে মেয়ে আমাদের সাথে উপস্থিত ছিল। একজন পুলিশের এসপি, তার একজন মেয়ে ছিল, হয়তোবা বরিশালের দিকে, আমি নামটা উল্লেখ করছি না, সে আমার সাথে এই আন্দোলনের সে একজন সহ সমন্বয়কের দায়িত্ব পালন করেছিল, তার বাবা ছিল। তো আমি এই জিনিসটা আসলে বলতে অত্যন্ত কষ্ট হচ্ছে যে তাদের নিজস্ব ভাই বোন থেকে শুরু করে নিজেদের আত্মীয় স্বজন সবাই যারা আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে আন্দোলন করছে, তাদের উপরে জাস্ট তাদের লোকজনই তাদের উপরে গুলি চালাচ্ছে। এবং সরকার কতটা মানে নরবিশ্বাস তৈরি করেছে, ফ্র্যাঙ্কেনস্টাইনের মনস্টার তৈরি করে ফেলেছে যে এদের একবারের জন্য বুক কাঁপে নাই যে এটা কি আমাদের
ভাই বোন হতে পারে কিনা। আমি যে এলোপাথারি গুলি যখন মানে ব্রাশফায়ার করছে, তো ব্রাশফায়ার যখন করছি, তো এরা কি, এদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন কি নাই, আমাদের থাকতেও তো পারে, এই জিনিসগুলো চিন্তা করার কোনো সুযোগ ছিল না। আমার এখনো মনে পড়ে, এতটুকু আমার বলতে হচ্ছে, 17 জুলাই রাতে আমি কোনো ফ্যাকাল্টিকে পাচ্ছি না, কাকে নিয়ে আমি আগাবো। কারণ ঢাকা ইউনিভার্সিটির এই হামলা যখন হয়েছে, একটা হামলা করার উদ্দেশ্য কিন্তু সাইকোলজিক্যালি আরো একটা উদ্দেশ্য থাকে, যে এটা দিয়ে ভীতি প্রদর্শন করা, যাতে কালকে থেকে আর কেউ না রাস্তায় নামে, পিছু হটানোর জন্য। তো 17 তারিখে ওই হামলার পরে আমি বুঝতে পেরেছি যে কালকে যদি আমাদের সাথে গার্জিয়ান স্বরূপ কেউ যদি না থাকে, আমি রাত 1:30 বাজে আমি ববি আজাদ স্যারকে ফোন করি যে স্যার আপনি কালকে আমাদের সাথে আসবেন কিনা। স্যার বলল যে আমি অবশ্যই যাব। আমি ইভেন এটাও তাকে বলি যে স্যার আপনি একজন পলিটিক্যাল ফিগার, তারপর আমি আপনাকে ফোন দিচ্ছি, আপনি আমার গার্জিয়ান হিসেবে কালকে আমার সাথে থাকবেন। বললো অবশ্যই থাকবেন। পরের দিন সে ছিল, রাস্তায় ছিল, আমাদের সাথে ছিল। তার দুজন গার্ড নিয়েছিল, তারা হচ্ছে পিছনে গুলি খেয়েছে পর্যন্ত, আমাদের সাথে গিয়ে গুলি খেয়েছে। এই জায়গাগুলোতে আমি আসলে পুলিশের অবস্থান যদি, ভূমিকা যদি আমি ওভাবে বলতে চাই, রক্ষক ভক্ষক তৈরি করে এটা রাষ্ট্রযন্ত্রের একটা প্রক্রিয়া। এটা তাদের জায়গা থেকে এটা একটা মেসেজ যে পুলিশ তো সরকারি বাহিনী হবে। তো তাকে যখন নির্দেশনা দেওয়া হয় সংবিধানের অমুক ধারা থেকে, পুলিশি আইনকে কেন্দ্র করে তাকে যখন নির্দেশনা দেওয়া হয় যে এই পুলিশি আইনের বলে তুমি গুলি ছুটতে হবে, যদি না ছোড়ো তাহলে তুমি এই আইনের ব্যত্যয় ঘটাচ্ছ এবং সংবিধানের সরাসরি বিরোধিতা করছো, তোমার বিরুদ্ধে অ্যাকশন হবে, তখন তাকে এই ধরনের একটা ইসের মধ্যে ফেলা হয়, প্যারাডক্সের মধ্যে ফেলা হয়। কিন্তু এই জায়গা থেকে রাষ্ট্রের অবস্থান যত যাই হোক, তাদের মনুষ্যত্ব বলে যে বিষয়টা, সেটা কি এই দীর্ঘ 16 বছরের চর্চায় আমরা দেখেছি, জিয়াউলের কথা আমরা শুনেছি যে একজন সেনা অফিসার যে সে ছিল, তো এই দীর্ঘ 16 বছরের চর্চায় তাদেরকেও কি এরকম 101টা মানে নরপিশাচের পর্যায়ে তারা নিয়ে যায় কিনা, এটা আসলে আমাদের অনেক বড় একটা প্রশ্নের সম্মুখীন করে। এবং সেটা পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তাদেরকেও কিন্তু এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পেটোয়া বাহিনী যত শক্তিশালী হয়ে থাকুক, তারা যতটা রক্ষক, যত বড়ই ভক্ষক হোক, একটা দিন গিয়ে কিন্তু তাদের সেই অবসান কিন্তু তাদের করতেই হয়, যেটা 18 জুলাইয়ের প্রতিরোধকে যেটাকে কনসলিডেট করে। জি ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আয়াত। আসলে দিনগুলোর কথা আমারও মনে পড়ছে। ইটস ভেরি ডিফিকাল্ট আসলে ওই জিনিসগুলো আমরা যদিও এখন বলছি আমরা স্মরণ করছি, কিন্তু আমরা তো আসলে ওটাকে বহন করে যাচ্ছি, ক্যারি করছি। কিন্তু এটা শুধুই মানে পিস অফ মেমোরি না, বাট এটা অনেক বড়। মানে আমরা বলি না যে, আপনি যেটা বলছিলেন ডক্টর আসাদ, যে 71 আমরা দেখিনি অনেকেই, কিন্তু আমরা তো যুদ্ধই দেখলাম। আসলে ইন্টারনেটটা ওই দিন থেকে বা তার আগের দিন থেকে স্লো হয়ে যাচ্ছিল, ওই দিন কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হয়। আপনি ওদের সাপোর্টে ছিলেন, আপনি ওয়ান অফ দোজ টিচার্স বা প্রক্টর হিসেবে ছিলেন, আপনার অনেক বড় একটা দায়িত্ব ছিল এইটা। তারপরেও, এবং ওই এরিয়াটাও যদি আমি বলি, বসুন্ধরা, যতদূর আমি জানি বসুন্ধরা কিন্তু মিডিয়ার এন্ট্রেন্স ইজ ভেরি রেস্ট্রিক্টেড, ভেরি মাচ রেস্ট্রিক্টেড। এটা একটা খুব সহজ ইয়ে ছিল তাদের জন্য যারা অ্যাটাক করছিল, যে ওটার ভিতরে এসে স্টুডেন্টদের উপর অ্যাটাক করা। ওটাকে কিভাবে আপনারা আসলে ম্যানেজ করছিলেন? ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা, আপনি যেই কথাটা বলেছেন, এটা একটা রেস্ট্রিক্টেড রেসিডেন্সিয়াল এরিয়া এবং সেইখানে সহজে অন্য কোনো মিডিয়া ঢুকতে পারে না। আর ইউনিভার্সিটি আছে সেখানে। তো সেই সময়ের কথা যদি আমরা স্মরণ করি যে কি হয়েছিল, আমি আপনাকে একটা নাম বলতে চাই। সেই সময় তারা যেটা প্রচলিত ছিল, ব্লক রেড। তো সেই সময় পুলিশ ব্লক রেড দিচ্ছে, আমার ছেলেরা, এই 3 বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু সবাই বসুন্ধরাতেই থাকে, মেজরিটি বসুন্ধরায় থাকে। তো আমি যখন এই শব্দটা শুনতে পেয়েছি, আমার কাছে মনে হলো এই শব্দ তো কাশ্মীরে ব্যবহার করা হয়। এর পূর্বে আমি কোনোদিন বাংলাদেশের কোনো জায়গায় ব্লক রেড নামক এই শব্দটা শুনতে পাই নাই। এবং সেই রেইডের মাধ্যমে পুলিশ, র্যাব এবং বিভিন্ন বাহিনী সাজোয়া যান নিয়ে এসে এই বসুন্ধরার তো কয়েকটা এন্ট্রি পয়েন্ট, শুধু সেইখানে তারা গার্ড হয়ে দাঁড়িয়ে থাকতো এবং ভিতরে অজস্র পুলিশ ঢুকে বিভিন্ন বাড়িতে গিয়ে তাদেরকে হামলা করেছে এবং অত্যাচার করেছে, বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেছে যে এইখানে ছাত্ররা আছে কিনা, এবং এইখান থেকে অনেক ছেলেদেরকে ধরে নিয়ে গেছে সেই সময়। এবং এছাড়াও আমি বলবো যে বিভিন্ন শিক্ষক এবং এই বসুন্ধরা অনেক রেসিডেন্টরা আছেন যারা ছাত্রদেরকে আশ্রয় দিয়েছেন তখন। এবং পুলিশ আসছে শুনতে পেয়ে কাউকে লুকিয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে। তো পুলিশের যে অত্যাচার আমরা দেখেছি, আপনি বলতে চাচ্ছেন যে রক্ষক হয় ভক্ষক, তো আমরা যেই পুলিশ দেখেছি সেই পুলিশকে রাষ্ট্রের যেই রক্ষাকারী বাহিনী সেই রূপে দেখি নাই, তাদেরকে একটা আক্রমণকারী হিসেবে আমরা দেখেছি। এবং তার 2-1টা উদাহরণ আমি এখানে বলতে চাই, যেগুলো আমি আসার আগে একটা নিউজ দেখে আসছি, যেখানে শহীদ আনাসের মা বলছিল যে আমরা এই কথা শুনলে সারা জাতি কান্না করে, যে গুলিটা লেগেছিল আমার ছেলের বুকে আর
ছিদ্রটা হয়েছিল আমার বুকে। এই ভদ্রমহিলা এই কথাটা বলে কান্না করছেন। তো এইরকম সে ছিল মাত্র 16-15 বছরের একটা ছেলে, স্কুল গোয়িং ছেলে, তার বুকটা ছিঁড়ে পুলিশ গুলি করলো। পুলিশ কতটুকু পর্যন্ত অ্যাকশন নিতে পারে সেটাকে আমরা আইনের শিক্ষক হিসাবে আমরা জানি না। ডিসপ্রপোর্শনেট ফোর্স তো আপনি কোনো কিছুতেই ইউজ করতে পারেন না। সেটা ছিল সম্পূর্ণ ডিসপ্রপোর্শনেট ফোর্স যেটা ব্যবহার করা হয়েছে 24শে জুলাইতে ছাত্রদের বিপক্ষে। পুলিশ বাহিনী, পুলিশ, র্যাব এবং সোয়াট আরো কতগুলি বাহিনী তৈরি করা হয়েছিল, তারা সকলেই লাইভ অ্যামিউনিশন ব্যবহার করেছে এবং ছাত্রদের সামনে থেকে সরাসরি গুলি চালিয়েছে। এবং আমরা দুইটা ইনসিডেন্ট দেখেছি, যেটা একটা উত্তরাতে ঘটেছে আর একটা এই রামপুরা এলাকায় ঘটেছে। এক গুলিতে 2টা লাশ পড়ে গেছে, এরকম 4টা লাশ পড়ে গেছে 2টা গুলিতে, এবং আমরা সেটা পরে ট্রাইব্যুনালে দেখেছিও। আমি আরো একটা হৃদয় বিদারক ঘটনা দেখাইতে চাই, সেটা হচ্ছে 1 মিনিটের মধ্যে বলছি। সেটা হচ্ছে রামপুরা একটা ছেলে ঝুলেছিল একটা বারান্দাতে, তাকে 7 রাউন্ড গুলি করলো একটা পুলিশ, এবং আরেকটা ছেলেকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে শনিরাকটার এদিকে, একটা ছেলে টেনে নিয়ে যাচ্ছে, একজন পুলিশ অফিসার এসে 5 রাউন্ড গুলি করে দিল, টেনে নিয়ে যাচ্ছে একটা ছেলে ধরে 5 রাউন্ড গুলি করে দিল, এবং যেই ছেলেটা টেনে নিয়ে তার পায়ে একটা গুলি করে দিল। তো এইরকম নৃশংস ভাবে পুলিশ, যে একটা রাষ্ট্রের পুলিশ বাহিনী যে গুলি চালাতে পারে, তারা কি আসলে এই রাষ্ট্রের নাগরিক ছিল, এই রাষ্ট্রের মানুষ ছিল? এবং যে ছেলেটাকে গুলি করে মারলো পরবর্তীতে খুঁজে পাওয়া গেল, আয়াত যেমন বললো, যে এই ছেলেটা ছিল একজন পুলিশ অফিসারের সন্তান। আমরা কার বুকে গুলি চালালাম? আমরা রাষ্ট্রে যেন আর কোনোদিন এই ধরনের অবস্থার পুনরাবৃত্তি আমরা না দেখি, আমাদের কামনা সেটাই থাকবে। জি, ধন্যবাদ ডক্টর আসাদ। আয়াত, আপনার কাছে আবার যাব। এটা আমার মনে হয় যে একটু জানা দরকার, আমরা এটাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি। ছাত্রদের ডেফিনেটলি এখানে ইনভলভমেন্ট ছিল, তারাই এটার একেবারে ফ্রন্ট লাইনে ছিলেন, তারাই এই আন্দোলনের সবচেয়ে বেশি যে জুগিয়েছেন। সেখানে তো তার সাথে তখন অভিভাবকরাও জয়েন করেছিল, টিচার্সরাও ছিল অনেক। তাদের ভূমিকাটা একটু মনে হয় বলা দরকার, এবং আমার মনে হয় আপনি ছাত্র হিসেবে বলতে পারবেন যে তখন আপনি কিভাবে টিচারদেরকে পেয়েছিলেন কিনা এবং অভিভাবক, এবং তখন এটা কত ইম্পর্টেন্ট ছিল। প্রত্যেকটা ফোর্সেরই আসলে একটা পজিটিভ আর নেগেটিভ আছে। তো আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বললেও শুরুতে ছাত্র আন্দোলন থাকলেও একটা গণ অভ্যুত্থানে যখন রূপ নেয়, তখন সেটা শুধু ছাত্র বা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে না। সেখানে সর্বদলীয় সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যখন যুক্ত হয়, তখন সেটাকে গণ অভ্যুত্থান বলা হয়। আমি তো আপনার কথাই আমি বলবো, আসলে আপনি নিজেও তো তখন দেশের বাইরে থাকা অবস্থাতেও আপনি ওখানে অ্যাক্টিভিটি করেছেন এবং পরবর্তী দেশে এসে আমাদের সাথে আন্দোলনে যুক্ত হয়েছেন, এবং আমি সেভারাল টাইম আপনার ফুটেজ দেখেছি বিভিন্ন সময়, এবং পরবর্তীতে এটা আপনি রোশানলেও পড়েছেন, স্বৈরাচারী সরকারের বিভিন্ন সময় রোশানলেও পড়েছেন। আমি আমার বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্টের সাইফুল স্যার, তারপর অনিক স্যারের কথা আমি বলতে চাই। আবার একই সাথে শর্মী মিস ছিলেন, তারপর এখানে আমাদের আরো অনেক ডিপার্টমেন্টাল ফ্যাকাল্টি যারা ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, যারা আমাদের সাথে ছিলেন। সাইফুল স্যারের কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, উনি তো আমাদের সাথে মারি খেয়েছেন। 5ই আগস্ট যে নর্থ সাউথের মধ্যে একটা হামলা হয়েছিল, যখন স্বৈরাচারী শেখ হাসিনা পলায়ন করেছে, ওই মুহূর্তেও পুলিশ, আপনি যেটা ওই যে একই কথা বারবার আসছে যে রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, তখন আর সে শুধু ভক্ষক থাকে না, সে একটা নরপিশাচ হয়ে যায়। তো সে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও পুলিশ ক্যাম্পাসের মধ্যে ঢুকিয়ে হামলা করেছে, এবং সেটা অনেক মিডিয়াতে আসে নাই সেই সময়। পরবর্তী সময়ে অনেক সময় আলোচনা হয়েছে, কিন্তু এই মিডিয়াতে এই বিষয়গুলোর সামনে নিয়ে আসা হয় নাই। তো এই যে আন্দোলনে যখন নেট বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা কাদের বাসায় আশ্রয় নিয়েছিলাম? আমাদের বাসায় যে ব্লক রেড চলছিল, আমরা তো এইসব ফ্যাকাল্টিদের বাসায় আশ্রয় নিয়েছিলাম। যখন 18 তারিখ, যখন ওই দিন 18 তারিখ আন্দোলন চলাকালীন সময় যখন আমরা খবর পাচ্ছিলাম যে নেট আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তখনই তো আমরা খবর পাচ্ছিলাম নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের 2জনকে শহীদ হয়েছে। এই নেটটা যখন আস্তে নিয়ে যাওয়া হচ্ছে, এর পরবর্তী 19 তারিখ থেকে শুরু করে ব্লক রেড যখন যাচ্ছে, নেট পুরোপুরি নাই, কারফিউ চলছে। আমি একটু ইন্টারাপ্ট করছি, একটা ফুটেজ দেখে আসবো আমরা, এসে তারপর আমরা একটা বাকিটুকু। শিক্ষকের এই প্রজন্মের সাহস দেখে আমরা আসলে শিক্ষক হিসেবে গর্বিত। আমরা চিন্তাও করিনি, আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি ক্লাসে, আমরা বলি যে এই যুগের ছেলেরা অনেক কিছু জানে না, কিন্তু এরা যা দেখালো, আমার মনে হয় আমরা 71 দেখিনি, কিন্তু আমরা যুদ্ধই দেখছি, যে যুদ্ধের সৈনিকরা যেভাবে যুদ্ধ করতে পারে সাহসের সাথে, মানে কোনো ভয় নাই তাদের। তো তখন আমরা কিভাবে থাকি বলেন? নিরাপত্তা ঝুঁকি অবশ্যই আছে, কিন্তু এখন এগুলো চিন্তা করে কোনো অবকাশ নাই ভাই। আমার বাচ্চারা যখন রাস্তায় থাকবে, তখন আমি মা হিসেবে বাসায় বসে থাকতে পারবো না। একটা মা
মানুষ যদি আমি হয়ে থাকি, মিনিমাম বিবেক যদি আমার থাকে, তার মধ্যে আমি একটা মা, আমি একজন অভিভাবক এবং আমি একজন টিচার, এটা সম্ভবই না। যার এতটুকু বিবেক আছে সে আজকে বাসায় বসে থাকতে পারবে না। জি হ্যাঁ আমি এটা নিয়ে আমি স্পষ্টভাবে একটা কথা আমি বলতে চাই যে আন্দোলনটা শুধুমাত্র শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলেও পরবর্তীতে পাবলিক বিশ্ববিদ্যালয়, এরপরে প্রাইভেট ইউনিভার্সিটি, আবার এরপরে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আসছে। একইভাবে প্রথমে শিক্ষার্থী, পরবর্তীতে আস্তে আস্তে আমাদের যারা শিক্ষক যারা ছিলেন তারা এরপরে হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছেন। আপনি একই সাথে একজন শিক্ষক এবং একই সাথে আবার আপনি একজন একটা মিডিয়ার উপস্থাপক হিসেবে আছেন। আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টা যদি ওখানে না থাকতো, শেষ মুহূর্তে এসে আসলে আমাদের পক্ষে আমরা শিক্ষার্থীরা তো শিক্ষার্থী শব্দটা শুনলেই সেখানে মারামারি শুরু হয়ে যেত। আমাদের ধরে ধরে যারা একটু বয়স কম, যাদেরকে দেখলে বোঝা যায় এরা হয়তো শিক্ষার্থী হতে পারে, একটা এজ রেঞ্জ আছে, তো সেই রেঞ্জের মধ্যে থাকলে পুলিশ ধরে ধরে চেক করতো। ছাত্রলীগের লোকদেরকে পুলিশের ভেস্ট আর্মর পরিয়ে তাদেরকে চেক করাতো। এই কাজগুলো হতো। আপনারা যদি না থাকতেন সেই অর্থে আসলে একটা গণঅভ্যুত্থানের রূপ লাভ করতো না। গণঅভ্যুত্থানের রূপ না করলে এই বাংলাদেশে পাওয়া সম্ভব হতো না। আয়াত, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন আমি কিছুটা স্বীকার করব, কিন্তু তারপরেও বলবো যেটা ছাত্রদের আসলে মেইন ইনভলভমেন্ট ছাত্রদেরই ছিল। আমরা হয়তো সাথে ছিলাম, সেটা আপনি টিচার হিসেবে বলেন, অভিভাবক হিসেবে বলেন। আই এম শিওর যে ডক্টর আসাদ আপনিও আমার ইমোশনটা আপনিও ক্যারি করছেন। এরকম অসংখ্য টিচার্স যারা ছিলেন এবং অভিভাবক, অবশ্যই আমি বলবো যে অভিভাবকদের সাপোর্ট ছাড়া এটা অসম্ভব একটা ব্যাপার ছিল যে এই বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া রাস্তায়। আমি ওয়ান আওয়ারে বলতে চাই আপনাদেরকে স্যালুট এটার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকেও স্যালুট। এটা আমি তখনও বলেছিলাম যে আমরা ক্লাসে ফেরত গিয়ে আসলে আমার টিচারদেরকে মানে স্টুডেন্টদেরকে স্যালুট দিতে হবে। আজকে আমাদের আলোচনাটা শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এনটিভি স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।